সায়ানা বলল, আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন ইজান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সায়ানা। ইজান বলল, লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খুশগল্প করতে আসবেন, ঠিক আছে? সায়ানা বলল, আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজান? ইজান বলল, আসলে কিরকম বুঝতে পারছি না। সায়ানা বলল, যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হবে। আপনি থাকবেন তো? ইজান বলল, পরেরটা ভেবে দেখবো, এখন আমি রুগী দেখা স্টার্ট করব, আপনি চাইলে আসতে পারেন। কথাটি সায়ানার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব তো। তার মতো সুন্দর মেয়েকে ইজান পাত্তা দিচ্ছে না, বিষয়টা বেশ সন্দেহজনক। ইজান কেন বুঝে না সায়ানার যে তার খুব পছন্দ? সায়ানা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। আর এদিকে সারা দুপুর বিকেল ইজানিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকম কথা বলা মানুষকে পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি নাকি ভাবে। ইজনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেললো। ইজনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইজানের রুমে এসেছে। গ্রামে হলো এতক্ষণ ঘুমিয়ে যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের কেমন জানি লাগে, যেন ইজান তার দিকেই তাকিয়ে হাসছে। একটু একটু লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34, তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে। এই কথা চিন্তা করেই পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30, ইজান বাসায় আসলো। উপরে ওঠার সময় মনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খাননি। ইজান কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ইজান। ইজান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত মনে হয়নি বৃষ্টি আসবে। ইজান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। ঘুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো ভয় হচ্ছে। গ্রামে থাকলে তো তার মা দু বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো, এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজানের পেছনে দাঁড়ালো। ইজান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজানের টি শার্ট টেনে ধরলো। ইজান পিছন ফিরে তাকালো, দেখলো পদ্ম চোখ বন্ধ করে কাচুমাচু করে রেখেছে। ইজান পদ্মের হাত ধরে টেনে ওপাশে দাঁড় করালো। তারপর বলল, বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে, জি হ্যাঁ। ইজান বলল, আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ইজানের টি শার্ট চেপে ধরেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছু, চারিদিক এমনি অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে ইজান ভালো করেই খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলল, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে। ইজান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝা যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজানের বুক সমেত। ইজান মনে মনে বলল, বয়সেও ছোট, উচ্চতায়ও ছোট। আচ্ছা, ইজানের এমন কেন লাগছে? পিচ্ছে একটা মেয়ের